এই রবিবারই একবার হলেও এইভাবে মাটন বানিয়ে দেখো। প্রেসার কুকার ছাড়া রান্নাটা হবে স্বাদে গন্ধে রঙে ভরপুর। একদমই পাতলা মাটনের এই ঝোলটা খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে মাটন বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। এখানে আমি প্রথমেই কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলো দুভাগ করে কেটে নিয়েছি। আলুর পরিমাণ তোমরা চাইলে কম বা বেশি করে নিতে পারো। আর যারা আলু পছন্দ করো না তারা চাইলে আলুও বাদ দিতে পারো। আর এখানে দেখো বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি এখানে 600 গ্রাম মাটন। মাটনটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে রেখেছি। কোনো রকম কিন্তু জল নেই। জল থাকলে মশলাগুলো ভালোভাবে মাটনের সাথে মাখানো যাবে না, এই জন্য জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এখানে আমি যা যা মশলা যতটা পরিমাণে ব্যবহার করছি সেটা কিন্তু 600 গ্রাম মাটনের জন্য। এরপর তোমরা যদি এই মাটনের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। প্রথমেই মাটনের মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি। সমস্ত কিছু দিয়ে হাতে করে মাটনটা এরপর খুব ভালোভাবে মেখে নেব। মাটনটা ভালোভাবে মশলার সাথে মেখে নেওয়া হয়ে গেলে এই মাটনটাকে আমি প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো, তবে এখানে আমি টক দইয়ের ব্যবহার করছি না। তোমরা চাইলে 1-2 চামচ টক দই দিতে পারো। হাতের কাছে কিন্তু আমাদের সব সময় টক দই থাকে না, এই জন্য আজকে আমি এমনভাবে মাটনটা বানাচ্ছি যাতে হাতের কাছে থাকা বেশ কিছু উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে প্রেসার কুকার ছাড়াই রান্নাটা করা যায়। এখানে আমি মাটনের মধ্যে কিছুটা গুঁড়ো লঙ্কা মেখে রেখেছিলাম, অল্প করে দিয়েছি, বেশি দিইনি। আর বাকি ঝালের পরিমাণ অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর ঝালের পরিমাণ তোমরা যেমন খেতে পছন্দ করো সেই বুঝে দিয়ে নিও। আর ওই মিক্সিং জারে কাঁচা লঙ্কার সাথে দিয়েছিলাম 12-14 কোয়ার মতো রসুন। এটা দিয়ে জল ছাড়াই কয়েক সেকেন্ডের জন্য 2-4 সেকেন্ড একটু ঘুরিয়ে নিয়েছি। তাহলেই দেখো ঠিক এইরকম দানা দানা থেকে থেতো করার মতো হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু এটা থেতোও করে নিতে পারো শিলনোড়া বা হামালদিস্তাতে। এই রসুন আর কাঁচা লঙ্কা থেতোটা নাবিয়ে রেখেছি মিক্সিং জার থেকে। আর ওই মিক্সিং জারে দিয়ে দিলাম অল্প পরিমাণে আদা আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। আর যেই বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছিলাম তার অর্ধেকটা ওই আদার সাথে দিয়ে বেটে নিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, সেটা পরে ব্যবহার করব। মশলাটা দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, কোনো রকম এই মশলার মধ্যে দানা ভাব নেই। আর এই দিকে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমে আলুগুলো দিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে রাখবো। আলু ভাজার সময় এখানে লবণ বা হলুদের গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। আলুগুলো উল্টে পাল্টে বেশ দেখো সুন্দর একটা লালচে রং ধরিয়ে ভেজে তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল রয়েছে, এই তেলের সাথে আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিও। তেল গরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণে চিনি দিয়েছি গরম তেলের মধ্যে। আর দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় ওই মাঝারি সাইজের 2 থেকে 2.5টের মতো পেঁয়াজ কুচি রয়েছে। পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সুন্দর যখন পেঁয়াজের মধ্যে একটা লালচে রং ধরে গেছে, এরপর দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা। এটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে গেছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি যে অর্ধেকটা টমেটো কুচি রেখেছিলাম, সে অর্ধেকটা টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে এই মশলার সাথেই কষিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধ একদমই আর নেই, আর টমেটোটাও দেখো বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি
মশলা দিয়ে মেখে রাখা মাটনটা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। মাটনটা দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। কোনোভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়াম বা হাই কোনো কিছুই করা যাবে না। গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে এই মাটন থেকে জলটা ছাড়তে শুরু করে। আর প্রেসার কুকার ছাড়াই রান্নাটা করছি, এই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে। কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরেই ঢাকনাটা খুলে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলার পেস্ট, যেই মশলাটা একদম মিহি করে বেটে রেখেছি। বাটা মশলাও দেখো খুবই অল্প, খুব বেশি মশলা দেওয়ার এই রান্নাতে দরকার নেই। অল্প মশলার মধ্যে রান্না করব, অথচ এই রান্নাটা খেতেও বেশ ভালো লাগবে। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম লোতে করে এরপর বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করছি। মাটন থেকে দেখো আরও বেশ কিছুটা জল ছেড়ে এসেছে। প্রথমে মাটনটা আমি যখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তখন ওই প্রায় মিনিট 2 মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপরই বাটা মশলা দিয়েছি। বাটা মশলা দিয়ে এরপর আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। মাটন থেকে বেশ অনেকটা জল ছেড়েছিল। জলটা পুরোটাই যতক্ষণ না অবধি শুকিয়ে যায় ততক্ষণ অবধি রান্না করেছি। জলটা যখন খুব ভালোভাবে শুকিয়ে গেছে, তারপর এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। আলু দিয়ে আবারও কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেম লোতে করেই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। বাকি যেটুকু খুবই সামান্য জল ছিল, সেটাও কিন্তু পুরোটাই খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিলাম কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মাটন আলু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি, একদমই জল ছিল না, এই জন্য সামান্য একটু জল দিলাম। মাটনের থেকে যেটুকু জল বেরিয়েছিল, জলটাকে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তাহলেই মাটনটা খুব সহজেই প্রেসার কুকার ছাড়া সুন্দরভাবে সুসেদ্ধ হবে। গুঁড়ো মশলা কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার পর সামান্য একটু জল দিয়েছিলাম, একদমই জল ছিল না বলে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি। কালারটা দেখো খুবই সুন্দর এসেছে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গরম জল। অবশ্যই মাটন রান্নাতে গরম জলের ব্যবহার করো, তাহলে কিন্তু রান্নার স্বাদও খুব ভালো হয় আর সহজে মাটনটা সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায়। ঝোলটা সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম একদম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে, প্রায় মিনিট 20 সময় নিয়ে এই রান্নাটা করে নিয়েছি। সমস্ত কিছু দেখো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। মাটনটাও সুন্দরভাবে, একটা মাটন চলো তোমাদের তুলে দেখিয়ে দিই, যদিও এখনও খুব গরম রয়েছে। দেখো একদম কাঁটাটা কিন্তু বেরিয়ে আসছে। এই রান্নাতে আমি টক দইয়েরও ব্যবহার করিনি, পেঁপেরও ব্যবহার করিনি, অথচ প্রেসার কুকার ছাড়াই কড়াইয়ে রান্না করেছি। রান্নাটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। যেমনই সুন্দর একটা কালার এসেছে, তেমনই সুন্দরভাবে মাটনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর রেসিপিটা নাবিয়ে নিচ্ছি, আর কোনো কিচ্ছু দেওয়ার দরকার নেই। একদমই পাতলা ঝোল করেছি, কারণ মাটনের এই পাতলা ঝোলটাই খেতে বেশ ভালো লাগে। তবে তোমরা চাইলে আরেকটু ঘন বা আরেকটু পাতলা তোমাদের পছন্দ মতো করতেই পারো। বন্ধুরা, মাটন তো অনেকভাবে বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই মাটনের এই রেসিপি অপূর্ব লাগে। মাটনের এই ঝোল দিয়েই 1 থালা ভাতও কম পড়ে যাবে। যেমনই স্বাদের তেমনই সুগন্ধে ভরপুর। মাটনের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে
আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।